হাসা থাক, কইছি না ভিডিও দেখলেই হাসি। ও ভিডিও হচ্ছে নাকি? চলে এলাম বাসি বিয়ের ভ্লগ নিয়ে। তো আমার লুকটাই তোমাদের সবার সঙ্গে প্রথমে আমি শেয়ার করলাম, আর এবার বিভিন্ন মজাদার কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। চলো স্টার্ট করি। এর পরের দিনের সকালটা শুরু হলো বাসি বিয়ের প্রস্তুতি পর্ব, সজ্জা তোলা ইত্যাদি বিভিন্ন নিয়ম দিয়ে। আমাদের বাঙালি বিয়ের তো হাজারো নিয়ম, সেই নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে সজ্জা তোলা। ভীষণ মজাদার আর ভীষণ পরিমাণে একটা প্লেফুল এই গেমটা। তো বিয়েতে বিভিন্ন রকম নিয়মের মধ্যে এটাও একটা সুন্দর নিয়ম। তোমরা দেখো সবাই যে কি করে কি হচ্ছে। আমার বোনের বেলাতেও নিয়মটা আমি খুব ভালো করে দেখেছি। চুল আঁচড়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া এবং অবশেষে সিঁদুর পরিয়ে দেওয়া, এই ছিল বাসি বিয়ের বিভিন্ন নিয়ম। তো এখানে আমার বোন ওর মাথাতেও তেল লাগিয়ে দিচ্ছে। এটা নিয়ে বিভিন্ন রকমের হাসি, মজা, ঠাট্টা, ইয়ার্কি, টাকা চাওয়া, বিভিন্ন রকমের যাকে বলে চলে সব কিছু। আয়নাতে মুখ দেখাও চলছে, সমস্ত কিছু চলছে। তো এটা হচ্ছে হাজারো নিয়মের মধ্যে আরেকটা সুন্দর নিয়ম। বাঙালি বিয়ের এই ছোট ছোট জিনিসগুলি আমার অন্তত পক্ষে ভীষণ ভালো লাগে। সকালটা উঠেই দেখলাম যে আয়োরা তারা তাদের কাজ করার জন্য বাড়িতে চলে এসেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠেই দেখলাম, এবং ওঠার পর তারা বিভিন্ন রকম নিয়ম আমার বোন আর আমার বোন জামাই মানে শান্তনুকে দিয়ে করাচ্ছিল। এখানে আরেকটা সুন্দর নিয়ম হচ্ছে যে ছেলের হাতে আর মেয়ের হাতে একটা করে গিট বাঁধা হয়, যে গিটটা অষ্টমঙ্গলাতে খোলা হয়। গিট বাঁধা বলতে এখানে সুতো বাঁধার কথাই মোটামুটি বলা হয়েছে, বা আমি দেখলাম যে আমার বোনের শাখাতে সুতো বাঁধা হয়েছে আর শান্তনুর হাতে কিন্তু একটা সুতো বেঁধে দেওয়া হয়েছে। তো তার মধ্যেই বিভিন্ন রকমের নিয়মের মধ্যে এটা একটা দেখলাম, আর এটা নাকি অষ্টমঙ্গলাতে এসে খুলতে হবে। আর এরপরে চললো টাকা চাওয়ার পালা। এরপরে জামাইকে যদি পয়সা না দেওয়া হয় তাহলে নাকি ওরা বিছানায় তুলে দেবে না, আর যতক্ষণ না বিছানা তুলবে ততক্ষণ ওরা স্নান করতে পারবে না, ততক্ষণ ওরা বাসি বিয়ের আসরেও যেতে পারবে না। যাকে জামাই বাবাজির হাত থেকে কিছুটা টাকা খসানোর পর আমাদের এখানে সজ্জাতলা মানে বিছানাতলার পালাটা একেবারেই শেষ হলো। শেষ হওয়ার পরে দুজনে ড্রেস চেঞ্জ করে এবার স্নানের ওখানে যাবে। দুজনকে একসাথে সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদ করার পরে আমরা সবাই ওদেরকে নিয়ে স্নানের ওখানে চলে গেলাম। এই কাজগুলো একেবারেই সকাল সকাল হয়েছে। সবাই দেখছে যে ঘুম থেকে জাস্ট উঠেই বাড়ি থেকে সবাই চলে এসেছে আমাদের বাড়িতে জাস্ট এই কাজটা করার জন্য, কারণ এরপরে বাসি বিয়ের ওখানে যেতে হবে। ওখানের জন্য একটা আলাদাই একটা সাজার পর্ব টোটালটা বাকি রয়েছে, এবং তার সাথে আরও অনেক অনেক রিচুয়ালস বাকি রয়েছে। ছেলের বাড়ির লোক আসবে, তারা বাসি বিয়ের সমস্ত কিছু ঠিক করবে, আর ওটাও একটা হিউজ পর্ব, সেটা তো একটু পরেই দেখতে পারবে। তো এখানে হলুদ মাখিয়ে আবার সেই স্নানের জল মানে স্নানের ঘটি থেকে জল দিয়ে কলসি থেকে জল দেওয়া হলো দুজনের মাথাতেই। বিভিন্ন রকমের এখানে রিচুয়ালস করা হলো, 3 বার 7 বার করে হলুদ ছোঁয়ানো হলো, এবং তারপরে অবশেষে এটা একটা কমন ব্যাপার থাকে কি গোড়ালি দিয়ে একটা মুচি বলে, তো সেটাকে ভেঙে এরপর ওরা বাড়ির ভিতরে ঢুকে যাবে। আর এই বাড়ির ভিতরে ঢোকার পর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওর সাজার পর্ব। তো চলো এবার তোমাদের সাথে আমার বোনের যে বাসি বিয়ের লুকটা সেটাও একটুখানি শেয়ার করে দিই। এটা খুব শর্ট টিউটোরিয়াল করেছি, এতটা সময় ছিল না, জাস্ট হালকা পাতলা একটা মেকআপ লুক। তো আগেই তো দেখেছো ওর বিয়ের থেকে আরম্ভ করে সব কিছু মেকআপ টিউটোরিয়াল। তো এটা ছিল বাসি বিয়ের মেকআপ টিউটোরিয়াল। বাসি বিয়ে পর্যন্তই আমি আমার বোনকে সাজিয়েছি, তারপরে আর সেরকম করা হয়নি, বা মানে মনে হচ্ছিল এটা আমি মানে জাস্ট মন থেকে একটু সাজানোর চেষ্টা করছিলাম। তো দেখো তারপরে সেরাম মাখলাম, ময়শ্চারাইজার মাখলাম, প্রাইমার দিলাম, আর নেক্সট তারপরে আমি ডাইরেক্ট ওকে ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। কারণ অলরেডি একটা তারা বাসি বিয়ের দিন যেটা হয় আর কি, একটা তারা থাকে যে তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি বিয়ের আসরে পৌঁছাতে হবে, ছেলের বাড়ির লোক চলে এসেছে, আর বিভিন্ন রকমের প্রবলেমস থাকে। তো আমি একটু শর্টকাটেই ওকে সাজিয়েছি। ফাউন্ডেশন দেওয়ার পর একটু কনসিলার দিয়ে যে জায়গাগুলোতে হাইলাইটার করার দরকার ছিল সেই জায়গাগুলোতে হাইলাইটিং করলাম, করার পরে সেটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করলাম। আর ব্লেন্ড করার পর অবশেষে আমি সেটা কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি, যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। আর এখানে আমি আজকে
যে সমস্ত বেসটা যাকে বলে সেটাকে প্রপারলি রেডি করেছি, যাতে একেবারে যখন ও সন্ধেবেলা বিদায় নেবে তখন পর্যন্ত যেন মেকআপটা একদম পারফেক্ট থাকে। তো দেখো অলরেডি এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে যখন আমি ওর ফেসে সেট করছিলাম তখন অলরেডি বেসটা ঠিকঠাক হয়ে গেছে। আর এরপরে ওকে একটুখানি ব্লাশ লাগিয়ে দিলাম, জাস্ট এটুকুই করেছি, ব্লাশ পর্যন্ত দিয়েই আমি শেষ করে ফেলেছি মেকআপ, এক্সট্রা কিছু দেওয়া হয়নি। আর আই মেকআপটা একেবারে লাইট লাগার চেষ্টা করেছি, যেহেতু নীল রঙের শাড়ি পরেছে সেহেতু দেখবে যে একটু পরে আমি ওকে একটা ম্যাজেন্টা কালারের ডার্ক পিঙ্ক লিপস্টিক পরিয়ে দিয়েছি, ব্যাস এতটুকুই ছিল। আর সঙ্গে দিয়েছি হাইলাইটার। তো একদম সুইট আর খুবই মানে কম প্রোডাক্টে করা একটা মেকআপ লুক। এটা নর্মাল ডে মেকআপ লুক হিসেবেও ইউজ করা যেতে পারে, কারণ দিনের বেলা অত বেশি হেভি মেকআপ ভালোও লাগে না, এটাও একটা কারণ। তো দেখো এখন আই মেকআপে চলে যাই। আই মেকআপটার মধ্যে আমি ব্রাউন কালারটা ইউজ করেছি, ক্রিজের মধ্যে আর কি ব্রাউন কালার দিয়ে ওর চোখের ওপর পোর্শনটাকে সুন্দর করে আমি একদম যাকে বলে ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ড করে দেওয়ার পর মাঝখানে একটা গ্রিনিশ শিমারি আমি আজকে ইউজ করেছি, যতটা আমার মনে হচ্ছিলো যে এটাই বেশি ভালো লাগবে। তো দেখো যে গ্রিন কালার একটা শিমার আই শ্যাডো আমি ইউজ করেছি, ব্যাস এতটুকুই। তো নেক্সট হচ্ছে আইলাইনার, তারপরে কাজল আর আইব্রোটা আমি রেখেছি, কিভাবে করেছি না করেছি জাস্ট একটুখানি ফিল করা, ওর তো আইব্রোস একদম পারফেক্ট পজিশনে আছে। তো আমার সেই জন্য আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না, এরকম আইব্রোস পেলে আমি বারবার বলি। তো দেখো জাস্ট একটুখানি ফিল করে দিলাম, তাতেই হয়ে গেল। আর নেক্সট আমি ওকে একটা ম্যাজেন্টা কালারের ডার্ক লিপস্টিক পরাবো বলেছিলাম, সেটাই পরিয়েছি। তো এটা করার পরে আলটিমেটলি ওর লুকটা কিন্তু পারফেক্ট চলে এসেছে। তো উপরে একটুখানি এবার কাজল দেওয়া বাকি ছিল, আইল্যাশ পরানো বাকি ছিল, সে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, সঙ্গে টিপটাও পরিয়ে দিয়েছি। আর শাড়িটা তো অনেকক্ষণ আগেই পরানো আছে। তো এতে করেও একটা সুন্দর আর সোবার মেকআপ লুক চলে এসেছে। আর নেক্সট আমি হচ্ছে মানে এখানে একটা ব্যাপার থেকে বাসি বিয়ের দিন যে হচ্ছে ও আঁচলটা যে মানে ওড়নাটা যে পরাবো সেটা ঠিক কোন দিকে থাকবে না থাকবে। তো আমার বোনের অবস্থা থাকে গয়নাঘাটে পরার পরে, যাকে বলে এখন তো বেশ ভালোই লাগছে, একটু পরে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে যাকে বলে। তো এখানে দেখো ওড়নাটাও আমি দিয়ে দিলাম, ওড়নাটা দেওয়ার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা ও চেক করে নিচ্ছিল, আমিও চেক করে নিচ্ছিলাম। চেক করে নেবার পর চলো এবার তোমাদের সাথে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুকটা এবার একটুখানি শেয়ার করি। আর বাসি বিয়ের মুকুট তো ছেলের বাড়ি থেকে যেটা আসবে সেটাই পরাতে হবে, তো সেই মুকুটটা আমি পরিয়ে দিয়েছি। আর এই মুকুটগুলো খুব বাজেভাবে সেট হয়, তো জাস্ট কোনো মতো যেন মাথার উপরে লেগে থাকে সেটাই ছিল আমার চিন্তা। তাছাড়া এক্সট্রা চিন্তা আমি আর কিছু করতেও পারিনি ওই সময়টা, এত তাড়াহুড়া লাগছিল বা এত তাড়া দিচ্ছিল সবাই। তো হয়ে গেছে এটাই ওর লুক। তো এরপরে আমি, বড়দি, মাসি আর আমার বোন, এটা হচ্ছে আমার ছোটো বোন মাসির মেয়ে, তো আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম। জাস্ট কোনো মতো রেডি হয়ে আমরা ভবনের দিকে এগিয়ে গেলাম, ওদিকে আমার মাসি একটু খাই খেলো করছে। তো ভবনে গিয়ে দেখলাম যে মোটামুটিভাবে সব কিছু রেডি হচ্ছে, মানে তখনও সব কিছু রেডি হয়নি, কিছু কিছু ছোটো ছোটো কাজ বাকি। তো অলরেডি দেখো এখানে পান পাতা সাজানো শেষ, পুকুর সাজানো শেষ, তো সমস্ত কিছু কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা জাস্ট গেলাম, বাসি বিয়ের দিন নর্মালি মেয়ের বাড়ির লোকের কোনো কাজ থাকে না, তো ওখানে গিয়ে আমাদের ফটোশ্যুট ছাড়া আর কোনো কাজ নর্মালি ছিলও না। তো এক এক করে যারা যারা আসছিলো তাদেরকে আমি একটুখানি ছবি তুলে দেওয়ার চেষ্টা মাত্র করছিলাম, কারণ ওখানে লাইটিংয়ের অবস্থা দেখো একেবারেই লাইট কম, দিনের আলোতে যতটুকু তোলা যায় আর কি। এই সমস্ত কিছু কাকিমুনিরা এসেছে, তো তাদের সাথে এক এক করে আমি ছবি তুলে দিচ্ছিলাম। আর এরপরে বিভিন্ন রকম মানে একে একে আর কি যাকে একটা লম্বা শ্যুটের টাইমিং ছিল। তো এখানে আমি একটুখানি নিজের সাথে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার বোনের সাথে আমি বললাম আমার দিদিকে যে তুই একটু আমার ছবিটা তুলে দে, কারণ অ্যাকচুয়ালিতে আমার ছবি তোলার মতো কেউ ছিল না। এদিকে আমাদের পাপা চলে এসেছে আমাদের জন্য ফুল নিয়ে। তো এখানে এই সমস্ত কিছু করার পর বড়দির সাথে এবার আমি ওকে একটা ছবি বা শ্যুট করে দিলাম, কারণ পরে ফটোগ্রাফাররা কবে ছবি দেবে না দেবে সেই ভরসায় থাকার থেকে নিজে একটু ছবি তুলে নেওয়া বেটার। তো আমি ঠিক সেই চেষ্টাটাই করেছি, করতে না করতেই দেখলাম যে বড় বউ একেবারেই যে বিয়ের আসরে যাওয়ার সময় চলে এলো। তো সব কিছু ঠিকঠাক করে ওদের দুজনকে নিয়ে যাওয়া হলো আসরে। তো এবার শুধু আমাদের বসে বসে দেখার পালাই ছিল। আমি রিচুয়ালসগুলো এক এক করে দেখছিলাম, এদিকেও আস্তে আস্তে মনটাও একটু খারাপ হচ্ছিল। তো বাসি বিয়ে বলে কথা, নর্মালি যা হয় আর কি মেয়ের বাড়িতে। তো ওরা দুজন বসে পড়লো। তো
তো এখানে আমি একটা ছোট্ট চান্স পেয়েছিলাম ওদের দুজনকে একসাথে একটুখানি ছবি তোলার বা ভিডিও করার জন্য। সেই চান্সটা আমি অ্যাটলিস্ট মিস করিনি। এইটুকু সময়ের মধ্যে আমি ওদের দুজনের একটুখানি ভিডিওটা করে নিয়েছি। তার মধ্যে বিভিন্ন রকম নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল যেগুলোকে অল্প বিস্তর আর কি তুলে ধরার চেষ্টা করেছি। এটা কি সমস্ত করে তারপর ওই পুকুরের মধ্যে ফেলে দিতে হয়, সেই জিনিসটা হয়ে গেল। বিয়েতে যেমন মজাও আছে, বিয়েতে সেরকম নানা রকমের রিচুয়ালসও আছে। গা হাত পা ব্যথা হয়ে যাওয়ার মতো রিচুয়ালস রয়েছে, সারাদিন কাজ করতে হয়। আর তার মধ্যে সব থেকে যে কঠিন পার্ট বা সব থেকে যেটা আর কি মনে রাখার মতো বা সব থেকে কষ্টদায়ক যে পার্টটা সেটা হচ্ছে বিদায়ের পার্ট। আর এই টাইমটা যখন হচ্ছিল তখন ভেতরটা একেবারে যাকে বলে আমাদের বাড়ির সবারই ফেটে ফেটে যাচ্ছিল, কারণ একটু পরেই আমার বোনের বিদায় হবে। তো সেক্ষেত্রে সবারই মনটা একেবারেই যাকে বলে ভারাক্রান্ত। আর ওদিকে ছেলের বাড়ির তো আজকে আনন্দের দিন, তাদের বাড়িতে তাদের ঘরের লক্ষ্মী যাবে আর সেই ক্ষেত্রে তারা নাচ করবে, এটাই স্বাভাবিক। আমরাও করেছি তাদের সাথে যোগ দিয়ে, তার একটা নমুনা এখানে তুলে রাখলাম। তারপর আবার সেই খেলার বিভিন্ন রকমের রিচুয়ালস, তো সে সমস্ত কিছু করি। তারপরে আমি হয়তো কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো মাঝখানে আমি আর আমার বর মিলে ওদের সাথে দুটো ছবি করে নিয়েছি ফটোগ্রাফারদের দিয়ে, কারণ এরপরে আর কখন সময় পাবো সেটা কিন্তু সত্যিই জানা ছিল না, কারণ বিভিন্ন রকম কাজের মধ্যে। আর ওদের এখানে আরেকটা রিচুয়ালসও বাকি ছিল, তো সেটাও কমপ্লিট করা হচ্ছিল, যে সিঁদুরদান পর্বটা, সেটাকে সম্পূর্ণভাবে করে সেটা ফটোশ্যুট করছিল ওরা। আর এইদিকে আমাদের তখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছিলো, কারণ বাড়িতে এসেও নানান রকমের রিচুয়ালস বাকি ছিল। তো এটা হচ্ছে একেবারে সারাদিন কি করেছি জানি না, একদম বিকেলবেলা যখন বিদায়ের মুহূর্তটা, আমি এতটুকুই ভিডিও করতে পেরেছি, আমার পক্ষে আর সম্ভব হয়নি। আর লাস্টে কনকাঞ্জলি দেওয়ার ভিডিওটা অন্য কেউ করে দিয়েছে, আমি সেখানে ছিলামও না, কারণ সেটা আমি সত্যিই মেনে নিতে পারিনি। আমি ওর সামনেই যাইনি, যতক্ষণ ও শ্বশুরবাড়িতে গেছে আমি ওই চত্বরেই আর থাকিনি, কারণ আমি জানি গেলে পরেই আমাকে হয়তো হাউ হাউ করে কাঁদতে হবে বা পেয়ে যাবে সবাইকে দেখে। তো একেবারেই সেপারেটলি আমি একটা অন্য জায়গায় গিয়ে বসেছিলাম, কারণ এসব আমি সত্যিই নিতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না নেওয়াটা। আর আমার ইমোশন আমি সহজে কাউকে প্রকাশ করতে পারি না, তো সেই জন্য আমি একেবারেই দূর থেকে যতটুকু দেখে ওখান থেকে অন্য একটা ঘরে গিয়ে বসেছিলাম। তো এইটুকুই ছিল আমার কাজ। আমি জানি না এই ভিডিওটা কে করেছে, আমার মোবাইলে আমি শেষে দেখতে পেরেছি। তো এই জায়গাটা আমি থাকলে হয়তো আমি এটা মেনে নিতে পারতাম না, আমার বদ্দি যেভাবে পাশে দাঁড়িয়ে আছে আমার পক্ষে সম্ভব হতো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।